জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শুধু ফলোয়ার্স হয়ে থাকলে চলবে? কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, আপনাদের অভিমতের খুব প্রয়োজন। ভিউজ হচ্ছে, আপনারা দেখছেন, শুধু দেখলে হবে? সেই বিষয়ে আপনাদের নিজস্ব মতামত দিন। তো আজকে একটি বিষয় আপনাদের সামনে রাখব। সেই বিষয়টির উপরে আমি আমার কাজের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব এবং কাজের অভিজ্ঞতাটা তুলে ধরব। লাইভটি পুরো শোনার পর বা চলাকালীনও আপনারা যারা যারা দেখবেন আপনাদের অভিমত অবশ্যই কিন্তু জানাবেন। যত আমি আপনাদের অভিমত পাবো আমার প্রত্যেকটা করা ভিডিওতে, আমি সেই বিষয়ের উপরে আরও বেশি প্রেরণা পাবো এবং আরও বেশি করে এই সমস্ত সামাজিক বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সামনে। আজকের বিষয় হচ্ছে পুরুষ যখন দ্বিতীয় নারীতে সম্পর্ক করে, যেটাকে আপনারা বা আমরা পরকীয়া বলে চালিয়ে দিচ্ছি। এই পরকীয়াটাকে বৈধ করা হয়েছে, জানা যাচ্ছে যে পরকীয়া এই যে সম্পর্কটা, এটাকে বৈধ করা হয়েছে। তার পিছনে অনেকগুলো লজিক ব্যাখ্যা আছে। কেন এইরকম একটি সম্পর্ককে যেটা অবৈধ সেটাকে বৈধ কেন করা হলো, এর পিছনে অনেক লজিক আছে। কারণ কিছু দূর যাওয়ার পর, এরকম একটি সম্পর্ক কিছু দূর যাওয়ার পর যখন কোনো কারণে থমকে যাচ্ছে, যখন কোনো কারণে এরকম সম্পর্ক থমকে যাচ্ছে, তখন অনেক রূপ এলিগেশন আসছে, অনেক রকম ক্রিমিনাল এলিগেশন আসছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এই পরকীয়া সম্পর্কটাকে বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু হাজার বৈধতা দেওয়া হলেও নারী যদি অভিযোগ করে, সেখানে কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কেস হবেই। কিন্তু যাই হোক, আজকে আমার সেই অভিযোগ বা ওটার ব্যাপার নিয়ে নয়। আজকের বিষয়টা হচ্ছে কোনো পুরুষ ধরুন বিবাহিত, কোনো পুরুষ বিবাহিত, কিন্তু সে দ্বিতীয় নারীর কাছে সে তার নিজস্ব বিয়ের কথা গোপন করলো, কোনো কারণে গোপন করলো, বা মানে প্রথম বিয়েটাকে সম্পূর্ণ লুকিয়ে গেল, যেটাকে বলা হয়। কোনো কারণে, বারবার বলছি, প্রথম বিয়েটাকে সে লুকিয়ে গেল, কোনো রূপে কনভিন্স করে হোক বা যে প্রসেসেই হোক বা যেইভাবেই হোক, সে একটি দ্বিতীয় সম্পর্ক তৈরি করলো এবং দ্বিতীয় সম্পর্ক তৈরি করে সেই সম্পর্কে সে আবদ্ধ হলো এবং তারা সংসার করছে। এবং এই সংসার করতে গিয়ে অনেকটা বছর তারা পার করলো, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সন্তানও হলো। কিন্তু হঠাৎই একটা মানে আবির্ভাব হলো বা আবিষ্কার হলো, সেই পুরুষটির বউ আছে, প্রথম বউ আছে, সংসার আছে, এবং সেই পুরুষটি প্রথম বউয়ের কাছে ফিরে গেল। তাহলে এবারে দ্বিতীয় যে বউটি, যার সাথে সংসার করলো, যার দ্বারা সন্তান হলো, তার কি হবে? তার কি হবে? তার বৈধতা কতটুকু? নাকি চলতি কথায় যে নাম ধারক, সেই নাম ধারক হয়ে সেই সম্পর্ক থাকবে? আজকের লাইভের বিষয়টা আপনাদের সামনে রাখছি। আজকের এই বিষয়টা প্রথমত, প্রথম সম্পর্ক জীবিত। প্রথম সম্পর্ক হচ্ছে জীবিত, তার মানে হচ্ছে প্রথম ওনার স্ত্রী জীবিত রয়েছেন। জীবিত থাকাকালীন তাকে একরকম মানে মৃত সম্পর্ক বানানো মন থেকে। কেউ বলেন আমার বউ চলে গেছে, কেউ বলেন আমার বউ মৃত, কেউ বলেন আমার বউয়ের সাথে আমার বহু বছর সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, মানে এরকম, মানে যেটা বলা হচ্ছে সম্পর্ক মৃত।
সেই পুরুষটি প্রথম সম্পর্ককে মৃত দেখিয়ে সে একটি নতুন সম্পর্ক স্থাপন করলো। এখানে মিথ্যেটা কে বলল? পুরুষটি। মিথ্যের আশ্রয় কে নিল? পুরুষটি। প্রথম সম্পর্ক তার জীবিত, প্রথম সম্পর্ক তার আছে, সেই অবস্থাতেও দ্বিতীয় সম্পর্কে পা বাড়ালো কে? পুরুষটি। এবং করার পরে এই সম্পূর্ণ মিথ্যে কথাগুলো সে অন্য এক নারীকে প্রলোভন স্বরূপ বা আশ্বাস স্বরূপ এই কথাগুলোর মাধ্যমে তাকে বিশ্বাস করালো এবং সে একটি সম্পর্কে জড়িত হলো। এবং এই সম্পর্কটা কিছু দূর যাওয়ার পর সে আবার সেই প্রথম সম্পর্কের কাছে সে ফিরে যাচ্ছে বা ফিরে গেল। তখন প্রথম সম্পর্কটা কি হলো? জীবিত হয়ে উঠলো। আরে এর তো বউ আছে, এর তো সংসার আছে, এর বউ আছে, সংসার আছে। তখন এবার দ্বিতীয় যে ওনার মানে বউ আর কি, সে এবার কি করবে? সে প্রথম সংসারে যাচ্ছে, অশান্তি করছে, নানা লোকের কাছে দৌড়চ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, যে তার সাথে অন্যায় হয়েছে। 100 বার তার সাথে অবশ্যই অন্যায় হয়েছে। যার বলে না, যার যার মানে কি বলবো, সংসারের বিষয়, যার যার দায়িত্ব জ্ঞান বা যার যার জীবনের পরিস্থিতি সে নিজে খুব ভালো করে জানে, তাই না? যখন একটি পুরুষ জানছে তার বউ আছে, ছেলে আছে, বিবাহিত, সে কোনোরূপ ডিভোর্স নেয়নি, একটা সম্পর্কে রয়েছে, তারপরেও কিন্তু গিয়ে সে অন্য একটি নারীকে প্রলোভন দেখিয়ে, আশ্বাস দেখিয়ে, ভরসা দেখিয়ে, বিশ্বাস দিয়ে সেই সম্পর্কটাকে স্থাপন করলো। এবার যখন এই সম্পর্কটা একটু গাঢ় হয়ে যায়, তারপরেই কিন্তু সেই পুরুষটি প্রথম বউয়ের কাছে ফিরে যায়। তাহলে কি সেকেন্ড যে ম্যারেজটা বা সেকেন্ড যেটা সম্পর্ক, সেটা কি ধুলোয় গড়াগড়ি খাবে? না, কখনোই ধুলোয় গড়াগড়ি খাবে না। তারও কিন্তু আইনত অধিকার আছে, কারণ সেই পুরুষটি কিন্তু তার কাছে স্বামী রূপে এসেছে। এবং এবার যদি বলেন যে প্রথম বউ থাকতে কি করে সে তার বৈধতা পাবে, প্রথম বউ থাকতে কি করে বৈধতা? এখন সে তো সম্পূর্ণ লুকিয়ে এসেছে, মিথ্যের আশ্রয় নিয়েছে, মিথ্যের আশ্রয় নিয়েছে সেই পুরুষটি। এখানে সর্বরূপে কিন্তু দোষী হবে সেই পুরুষটি। কিন্তু যখন অধিকারের প্রশ্ন আসবে, সম্পূর্ণ অধিকার কিন্তু পাবে এই সেকেন্ড ম্যারেজ করে যাকে রাখা হয়েছিল তাকে, এবং সম্পূর্ণ অধিকার পাবে। বারবার বলছি, সম্পূর্ণ অধিকার পাবে। সেখানে যদি সেই সেকেন্ড স্ত্রী যদি প্রমাণ করতে সক্ষম হয় যে 3 বছর, 5 বছর, 7 বছর ধরে তারা সংসার জীবনে স্বামী স্ত্রীর মতন তারা রয়েছে, যদি প্রমাণ করতে সক্ষম হয়, প্রমাণের কিন্তু অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো রাস্তা আছে। কোথাও ভাড়া বাড়িতে রেখেছে, সেই এগ্রিমেন্টে দেখানো হয়েছে স্বামী স্ত্রী, কোথাও ডাক্তার দেখাতে গিয়েছে, সেখানে প্রেসক্রিপশনে মানে যেটা রেজিস্টার খাতায় দেখানো হয়েছে স্বামী স্ত্রী, কোথাও হসপিটালে অ্যাডমিট হয়েছে, সেখানে দেখানো হয়েছে স্বামী বলে। মানে এই যে বিষয়গুলো, এই যে প্রসেসগুলো, যেখানে লেখা হচ্ছে স্বামী বলে, তো এই সমস্ত প্রমাণগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট সেকেন্ড ম্যারেজটাকে অধিকার দেওয়া, ঠিক আছে, অধিকার দেওয়া। সেই রূপ তাদের বাচ্চাও কিন্তু সম্পূর্ণরূপে অধিকার পাবে যদি সেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় সেখানে বাবার নাম মেনশন করা হয় সেই পুরুষটির। সেখানে কিন্তু এই জিনিসটা অনেকটা ফিকে হয়ে যায় যে প্রথম বিয়ে আছে, প্রথম বিয়েটা লুকিয়ে করেছে, তাকে ডিভোর্স না দিয়ে বিয়ে হয়েছে, অতএব এটা ইনভ্যালিড বিয়েটা। হ্যাঁ, আমি কিন্তু সেই বিষয়টা যাচ্ছি না যে মানে এটা লিগ্যাল পয়েন্টে প্রমাণ করতে হবে বা কিছু। আমি এখানে বলছি যে সেকেন্ড ম্যারেজ যেটা হয়েছে, সেকেন্ড যে মহিলার সাথে একটা দীর্ঘ সময়ের একটা সম্পর্ক, এবং নানা জায়গাতে সেই সমস্ত প্রমাণ আছে যেখানে তারা নিজেদেরকে স্বামী স্ত্রী বলে পরিচয় দিয়েছে, প্লাস
স্বামী স্ত্রী বলে পরিচয় দিয়েছে প্লাস এবং তাদের তাদের সন্তান হয়েছে, সেই সন্তানের কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সময় পিতার নামের জায়গাতে কিন্তু সেই পুরুষের নাম বা সই রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সেই সন্তান সমস্ত কিছুর কিন্তু অধিকার রাখে, সমস্ত কিছু কিন্তু অধিকার রাখে। তো এরকম অনেক কেস আমার সামনে আসে, তখন আমি এইভাবেই এই বিষয়গুলোকে দেখি এবং আরও একটি কেস আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আনবো, হাই প্রোফাইল ফ্যামিলির কেস। আমি প্রথমত বলবো, অনেকে আছেন যারা এই রকম যাদের এরকম সম্পর্ক, তারা সন্তানের হাত ধরে খোরপোশের জন্য কোর্টে যাচ্ছেন। খোরপোশে যখন যাচ্ছেন তখন প্রশ্ন কিন্তু উঠে আসছে, কারণ এই পুরুষটি তো সে সেকেন্ড সম্পর্ক করে আবার কিন্তু পলায়ন করে কিন্তু সে প্রথম সম্পর্কের কাছে চলে গেছে। মানে যেই প্রথম সম্পর্কটাকে মৃত দেখিয়ে সেকেন্ড সম্পর্ক স্থাপন করেছিল যেই পুরুষটি, সেই ক্ষেত্রে কিন্তু একটা সময়ের পরে কিন্তু সেই সম্পর্কটাকে কিন্তু জীবিত করলো সেই পুরুষটি। তারপরে যখন সেকেন্ড ম্যারেজ থেকে যখন সন্তানাদি হলো, তখন সেই সন্তানাদিকে সে একরকম মানে বলে না পথেই ছেড়ে দেওয়া। সেইখান থেকে কিন্তু সে সন্তান কি করে, নিজের মেনটেনেন্সের জন্য দাবি করে। প্রথম কথা হচ্ছে, শুধু মেনটেনেন্স নয়, সমস্ত অধিকারের দাবি হবে, সমস্ত অধিকারের দাবি হবে। আর সমস্ত অধিকারের দাবিটা তখনই অ্যাপ্রুভেল হবে যখন সেটা প্রমাণিত হবে যে হ্যাঁ, এই পুরুষ দ্বারাই এই সন্তানের জন্ম হয়েছিল, এই পুরুষ দ্বারাই এই সন্তানের জন্ম হয়েছিল, খাতা কলমে এই পুরুষই হচ্ছে ওনার পিতা। ঠিক আছে। তারপরে তো আইনত পদ্ধতি যেগুলো থাকে সেগুলো আর্গুমেন্ট যখন হয় তখন ওগুলো প্রমাণ করে দিতে হয় যে সত্যি ওই সন্তান ওই পিতার দ্বারা জন্ম কিনা, এই ব্যাপারগুলো তো এসেই যায়। তাহলে সেখানে আলাদা করে মেনটেনেন্স চাওয়ার সেই সন্তানের কোনো ব্যাপার নেই, টোটাল অধিকারের মধ্যে আসছে কিন্তু সেই সন্তানটি। সেই পুরুষের অস্তাবর যা কিছু আছে সমস্তর কিন্তু অধিকার পাবে সেই সন্তান। সেকেন্ড ঘরের সেই সন্তান কিন্তু সমস্ত কিছুর অধিকার পাবে, শুধু মেনটেনেন্স নয়, সেই পুরুষের অস্তাবর যাবতীয় যা কিছু রয়েছে সব কিছুর কিন্তু অধিকার পাবে। তো বারবার বলছি, সেই বোনেদেরকে যারা অজ্ঞাতবশত একটা সম্পর্কের মধ্যে দীর্ঘ সময় ধরে চলছ, পাখি খুব চঞ্চল হয়, পাখিরা উড়ন্ত হয়। এই রকম উড়ে যাওয়ার আগে, তুমি বিপদে পড়ার আগে এমন কিছু প্রমাণ সুন্দর করে রাখবে যেটা তোমার আগামী সময়ে ভবিষ্যৎ কাজে দেবে। যেটা বললাম, সে সমস্ত প্রমাণের মধ্যে হচ্ছে, যদি ভাড়া বাড়িতে তোমরা ঘর নাও, সেখানে যে অ্যাগ্রিমেন্টটা করছো সেই অ্যাগ্রিমেন্টে সেই তোমরা নিজেদেরকে কি পরিচয় দিচ্ছ সেটা মেনশন করতে হবে। দ্বিতীয়ত, কাগজ কলমে কোথাও আরও কিছু ব্যাপার আছে, কোনো প্রপার্টি যদি তোমরা কিনছো সেখানে তোমরা নিজেদেরকে কীভাবে পরিচয় দিচ্ছ, যদি কোনো ডক্টরের কাছে দেখাতে যাচ্ছ সেখানে তোমরা কিভাবে কি পরিচয় দিচ্ছ, সেইগুলো কাগজ কলমে, এই যে টুকরো ছোট জিনিসগুলো কিন্তু একটা সময় তোমাকে এই বিষয়টাতে ক্লিয়ার করাবে যে তোমরা স্বামী স্ত্রীর মতন এতটা বছর কিন্তু তোমরা থাকতে। আর প্রথম স্ত্রীদের জন্য একটা কথা বলবো যে জীবন যেরকম চলমান, জীবনের যেরকম কোনো গ্যারান্টি নেই, ঠিক তেমনি কোনো সম্পর্কেরই কিন্তু কোনো গ্যারান্টি নেই। 15 বছর 20 আমাদের কাছে যখন কেসগুলো আসছে, 15 বছর 20 বছর পর, লম্বা একটা সময় যাওয়ার পর হঠাৎ করে স্বামী অন্য একটা সম্পর্কে চলে গেছে, তখন এখানেও প্রথম স্ত্রীর পরিস্থিতিটা মনে হয়, হাতে এক সন্তান 2 সন্তান নিয়ে সে একরকম রাস্তায় বসেছে, সেই স্বামীকে কিন্তু কিছুতেই আর ঘরমুখো করা যাচ্ছে না। এই মতো অবস্থায় প্রত্যেক মহিলাকে বলবো, নিজেদের পায়ের মাটি শক্ত করতে, নিজেদেরকে স্বাবলম্বী করতে, সঞ্চয় করতে, যেটা কিনা এই ধরনের দূর সময়তে কিন্তু অনেক কাজে দেবে।
ঠিক আছে, নিজেদেরকে সবসময় প্রিপারেশনে রাখা, নিজেদেরকে তৈরি রাখা, যে হঠাৎ করে যদি এই রকম ঘটনার মুখোমুখি হয় তাহলে কিভাবে নিজেকে সামলাবেন। তখন আপনি কেস লড়বেন, না স্বামীকে ঘরে ফেরাবেন, নাকি নিজের সংসার তখন দেখবেন, না নিজের সন্তানদের পাশে দাঁড়াবেন। অনেকগুলো বড় টেনশন, অনেকগুলো বড় বিপদ কিন্তু আপনার সামনে হঠাৎ করে একের পর এক এসে দাঁড়াবে। কোনটার থেকে তখন কোনটা ছাড়াবেন, কোনটা থেকে কোন কোন সমস্যাটার সমাধানটা আপনি বের করবেন। তো সেই কারণে এটা এটা কখনো কাম্য নয় যে স্বামী রূপে যে পুরুষটি সে হঠাৎ করে অন্য সম্পর্কে আকৃষ্ট হবে, অন্য সম্পর্কে চলে যাবে, এটা কেউ কামনা করে না। কিন্তু যা সময়ের একটা দর চলছে, যা পরিস্থিতির একটা দর চলছে, সেইখান থেকে কিন্তু প্রত্যেকটা মহিলাকে কিন্তু প্রচণ্ডভাবে স্বাবলম্বী হতে হবে এবং অবশ্যই কিন্তু সঞ্চয়ের মাত্রাটা বাড়াতে হবে। স্বাবলম্বী হতে হবে এবং সঞ্চয়ের মাত্রাটা বাড়াতে হবে। হঠাৎ করে যদি এরকম সিচুয়েশন আসে যে 10 বছর 15 বছর সংসার করার পর স্বামী নামক পুরুষটি অন্য সম্পর্কে বেরিয়ে গেছে, অন্য সম্পর্কে চলে গেছে, সাথে কি দিয়ে গেছে আপনাকে, তার একটা সন্তান বা দুটো সন্তান আপনার কাছে দিয়ে চলে গেছে, ঠিক আছে, তো তখন আপনি সংসার সামলাবেন, না অধিকারের জন্য লড়বেন, না স্বামীটিকে ঘরে ফিরিয়ে আনার লড়বেন। মানে এই রকম পরিস্থিতিতে সামাল দিতে তখন কিন্তু মানে ফিনান্সিয়ালি ক্যাপাসিটিটা খুব মাস্ট ইম্পর্টেন্ট। তো সেই কারণে সময় থাকতে নিজেকে স্বাবলম্বী করুন এবং যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের যে ব্যাপারটা, এটা খুব মাস্ট ইম্পর্টেন্ট। দেখুন, আমার কাছে কিছুদিন আগে একটি বোন এসেছিলেন, আপনারা দেখেছেন, ওনার লাইভ নিয়েছি। ওনারও কিন্তু সেম কেস। আজ 17 বছর বৈবাহিক জীবন, সেখান থেকে হঠাৎ স্বামী বেরিয়ে যায়, অন্য নারীতে সে গিয়ে থাকছে এবং এই মহিলা কিন্তু সন্তান হাতে করে একরকম রাস্তায়, তো এইগুলো কখন হবে, কার জীবনে কিভাবে হবে কেউ বলতে পারে না। তার মানে কি আমরা কি আশা করব যে হ্যাঁ এরকম হতে পারে না, কিন্তু আমরা প্রিপারেশন তো নিতে পারি, যেটাকে বলা হয় সাবধানতায় অবলম্বন করে সম্বল করা। আমরা প্রিপারেশন তো অবশ্যই নিতে পারি, তাই না? তো ঠিক তেমনি আমি কিন্তু দুটো সম্পর্ককে কিন্তু দুটো কথা বললাম। প্রথম সম্পর্কের জন্য আমি যেটা বললাম সেটাও, এবং সেকেন্ড সম্পর্কের জন্য যেটা বললাম সেটাও। কিন্তু যখন এরকম কোনো মহিলার সাথে হচ্ছে যে কোনো পুরুষ নিজেকে নিজের প্রথম সম্পর্ক লুকিয়ে বিয়ে করছে বা বসবাস করছে একসাথে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর ছোট ছোট প্রমাণগুলো কিন্তু অ্যাড করে রাখবেন, যত্ন করে রাখবেন। ইন ফিউচার সেই পুরুষটি চলে গেলে পরে কিন্তু আপনি একটা সুন্দর একটা আইনি লড়াই লড়তে পারবেন এবং সেই আইনি লড়াইতে কিন্তু আপনি জিততে পারবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাদের দ্বারা যদি সন্তান হয়, সেই সন্তানেরও কিন্তু যা অধিকার আছে সেই অধিকারগুলো কিন্তু সে পাবে। কিন্তু আপনি যদি প্রমাণের ক্ষেত্রে যদি ভীষণভাবে ঢিলা দেন, প্রমাণ কিছু না রাখেন, তাহলে কিন্তু এই ধরনের অধিকারের লড়াইগুলোতে কিন্তু আপনি গিয়ে মুখ থুবড়ে পড়বেন, কারণ প্রমাণ হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। তাহলে সর্ব বিষয়ে কিন্তু মহিলাদেরকেই কিন্তু প্রচণ্ড সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে হবে। আর অবশ্যই কিন্তু স্বাবলম্বী এবং সঞ্চয় দুটো কিন্তু প্রচণ্ড মাস্ট ইম্পর্টেন্ট। যেমন স্বাবলম্বী হতে হবে, তেমন সময় থাকতে সঞ্চয়ের মাত্রা কিন্তু বাড়াতে হবে। তো আজকের এই বিষয়টা বলার বক্তব্য হচ্ছে, এই ধরনের ঘটনাগুলো মানে দ্রুত গতিতে বেড়ে চলেছে। 10 বছর 15 বছর সংসার, সেই সংসার ছিটকে সব বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? সাথে যাওয়ার সময় একটা বাচ্চা বা দুটো বাচ্চা হাতে দিয়ে চলে যাচ্ছে, তখন সে কি করবে বলুন? 10 বছর 15 বছর পর যখন একটা সংসারকে এইভাবে সেই পুরুষটি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তখন সেই মহিলাটি কি করবে, কিভাবে সে, এবং তখন হয়তো তার বাচ্চারা অনেকটা বেশ বড়, অনেকটা উঁচু ক্লাসে পড়ছে, তখন তা কোন দিকটা কিভাবে সামলাবে, তাই না? ঠিক তেমনি এইরকম সেকেন্ড সম্পর্কের জন্য কিন্তু আমি এই কথাটা রাখলাম, যে সম্পর্ক করার পর আবার পুরুষরা প্রথম সম্পর্কে ফিরে আসছে, আর তখনও কিন্তু সেখানেও কিন্তু ওই মহিলা তখন সে কী পরিস্থিতিতে পড়বে, সে কার কাছে গিয়ে বলবে?
তাই না? তো সেইখানে তাদের প্রথম যেটা থাকে আইনের পথ ধরার একটাই রাস্তা থাকে, আইনের পথ ধরার। কিন্তু আইনের কাছে গেলেই তো আর হবে না, প্রমাণটা তো খুব উপযুক্ত করে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু বারবার বলছি, এই যে টুকরো 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 যে প্রমাণগুলো, এই প্রমাণগুলোকে আপনাকে একসাথে করতে হবে। করবার পরে আপনি অধিকারের লড়াই লড়বেন সন্তানের জন্য এবং আপনার জন্য, অবশ্যই কিন্তু জিতে আসবেন। আমি বহু কেস এরকম দেখেছি যারা কিন্তু জিতে এসেছেন, हाँ किरण जी, आज बंगाली में ही है ये, बंगाली में ही था। तो उसके ऊपर ही मैं बंगाली में बोला। ये ज़रूरी बहुत था, एक मैसेज था महिलाओं के लिए, उसी विषय में बात किया मैं आज। तो हाँ, जय भीम जय भीम जय भीम भाई। তো অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সম্পর্কের জায়গায় অতি মূল্যবান, অতি যত্নের, কিন্তু নিজেদের সাবধানতা, সতর্কতা, সচেতনতা সেটা নিজের দিকে, নিজের জায়গায়, সেটাকে কিন্তু অবশ্যই কিন্তু ধ্যান রাখতে হবে। ঠিক আছে? কারণ এখন যা সময় চলছে বা এখন যা সময়ের পরিস্থিতি চলছে, মানে সে আর বলার মতো নয়। কোন সম্পর্ক কখন কোনখান থেকে কি পরিস্থিতির মুখোমুখি হবে বোঝা মুশকিল, তো বলা তো আরও মুশকিল। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভীষণ ছোট্টর মধ্যে বোঝালাম। আপনারা যারা লাইভটা দেখলেন বা আগামী সময়ে লাইভটা দেখবেন, নিজেদের অভিমত অবশ্যই কিন্তু জানাবেন। जय भीम। पूर्णिमा मैडम मराठी मध्ये बोला, मला बंगाली भाषा नहीं आती। हाँ, ये बंगाली में है भाई या दादा, ये बंगाली का ही एक मतलब बंगाली में रखना पड़ा, क्योंकि मैं भी फिलहाल बंगाल में हूँ, तो यहाँ पे काम कर रही हूँ। तो एक दो विषय ऐसा आया है, तो उसी विषय को थोड़ा ध्यान में रखते हुए थोड़ा सा जस्ट एक ডিসকাস मैं रखी हूँ, জাস্ট আর কিছু নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু লাইভটা সম্পূর্ণ দেখে আমি ভীষণ ছোট্ট করে কিন্তু বোঝালাম, যাতে আপনাদের এই লাইভটা পুরো কমপ্লিট করতে এনার্জিটা লস না হয়। খুব ছোট্ট করে কমপ্লিট, আর যে প্রসেস মানে প্রমাণপত্রগুলো বললাম, ওগুলো প্লিজ একটু ধ্যানে রাখবেন। এই প্রমাণপত্র কিন্তু সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সেটা কিন্তু প্রমাণপত্রের ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং আর একটা কথা বলি, এর বিষয়ে আরেকটা আমি মানে পয়েন্ট হয়ে যাচ্ছিল, সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ম্যারেজ যেটা, সেখান থেকে কিন্তু সেই পুরুষটির কিন্তু অবশ্যম্ভাবী জেল হাজত হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকে। জেল হাজত হওয়ার সম্ভাবনাটা কেন বললাম? একটা সম্পর্ককে লুকিয়ে মিথ্যে করে অন্য একটা সম্পর্ক করা, এবং প্রথম সম্পর্ককে ডিভোর্স না দিয়ে, লিগাল ফর্মে আর কি, ডিভোর্স না দিয়ে অন্য একটি সম্পর্কে যাওয়া, সেই ক্ষেত্রে কিন্তু পুরুষদের উপরে কিন্তু তলবার লটক রহা হ্যায় হর কদম, হর সময়, হর মুভমেন্ট পে। আর দ্বিতীয় কথা, এটাও কিন্তু প্রমাণ করতে হবে প্রথম স্ত্রীকে যে আপনার স্বামী সব কিছু জানিয়ে সেকেন্ড সম্পর্ক করেছে। এটা কিন্তু ইশারা দিলাম একটা আইনের অন্য একটা অ্যাঙ্গেল ধরে। যারা বুদ্ধিমান তারা বুঝবেন। এটাও কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার স্বামী সব কিছু জানিয়ে সেকেন্ড ম্যারেজ করেছিল, মানে আপনার সম্পর্ক জীবিত আছে, এটা সেকেন্ড ম্যারেজের মহিলাকে সমস্ত কিছু জানিয়ে কিন্তু তারা বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছিল। মানে আপনার স্বামী এবং ওই নারী দুজনের মিলিভাগাতে আপনার লাইফটা হেল হলো। তো যাই হোক, এগুলো সমস্ত প্রমাণ সাপেক্ষ। আর সত্যি কথা বলতে একটা কথা আছে, নিজের শিক্ষা খোটা হলে পরকে দোষ দিই কোনো লাভ নেই। ঠিক আছে? আমি সমস্ত দিকটা বললাম, কোন দিকটা কে কীভাবে খেলতে চান। লাইফটা অবশ্যই ভালো করে কমপ্লিট করে শুনে নিজেদের মতামত জানাবেন। জয় ভীম।
জয় সংবিধান।